1971 বাংলাদেশিদের কাছে জন্মের ইতিহাস, জাতীয়তার জন্মের ইতিহাস। আর বাংলা সাহিত্যে 1971 নিয়ে লেখা যে কয়টি উপন্যাস রয়েছে তার মধ্যে জ্যোৎস্না ও জননীর গল্প অন্যতম। এটি সম্ভবত হুমায়ুন আহমেদের লেখা সবচেয়ে বড় বই। এর পূর্বকথনটিও অত্যন্ত আকর্ষণীয়। পূর্বকথনটিতে যাচ্ছি না, কিন্তু সেটা থেকে আমরা ধারণা করতে পারি এই বইটির বৈশিষ্ট্য এবং বইটি লেখার জন্য তার বিভিন্ন রকম পরিকল্পনা। 1971 সালে ঘটে যাওয়া বিভিন্ন দিকের মধ্যে বেশিরভাগ দিকই তিনি এই বইটিতে তুলে আনার চেষ্টা করেছেন, শুধু একটি দিক বাদে, অত্যাচারিত নারীরা। বিষয়টি তার কাছে এতই স্পর্শকাতর এবং এতই কষ্টকর যে সে কিছুই লিখতে পারেননি। এটি তিনি তার পূর্বকথনে বলেছেন। আজকে আমরা শুরু করছি জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে হবে প্রথম পর্ব। নীলগঞ্জ হাই স্কুলের আরবি শিক্ষক মাওলানা ইরতাজউদ্দিন কাশেমপুরী কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। তার বয়স প্রায় 60। স্থূলকায় বেটেখাটো মানুষ, মুখ ভর্তি দাড়ি। দাড়ির রং সাদাও না কালোও না, সাদা কালোর মাঝামাঝি। মাথা সম্পূর্ণ কামানো। জুম্মাবার সকালে নাপিত এসে তার মাথা কামিয়ে দিয়ে যায়। কামানো মাথায় নাকি পাগড়ি পরতে সুবিধা। শুক্রবারে তিনি পাগড়ি পরেন, চোখে সুরমা দেন, কানের লতিতে সামান্য আতর দেন। জানু পর্যন্ত লম্বা পিরান পরে জুম্মার নামাজে ইমামতি করতে যান। গত 15 বছর ধরেই তিনি এই কাজ করছেন। নীলগঞ্জ জুমা মসজিদের আলাদা ইমাম আছে, শুধু জুম্মার নামাজের দায়িত্ব তিনি পালন করেন। ইরতাজউদ্দিন কাশেমপুরীর হাতে ধবধবে সাদা রঙের একটা রাজহাঁস। তিনি ডান হাতে রাজহাঁসের গলা চেপে ধরে আছেন। রাজহাঁস ছটফট করছে, পাখা ঝাপটাচ্ছে। কাশেমপুরীর মুখ থমথম করছে, কারণ ট্রেন থেকে নামার সময় এই বিশাল পক্ষী ঠোকর দিয়ে তার কনুই থেকে রক্ত বের করে দিয়েছে। তাকে ঘিরে ছোটখাটো ভিড়। জনতা কৌতূহল নিয়ে অপেক্ষা করছে। কাশেমপুরী ও তার রাজহাঁস জনতার মধ্যে এক ধরনের আনন্দ মিশ্রিত আগ্রহ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। ইরতাজউদ্দিন গম্ভীর গলায় বললেন, ব্যাপারটা কি? আপনারা রাজহাঁস এর আগে দেখেন নাই? যান যান, কাজে যান। অকাজে সময় নষ্ট করছেন কেন? আপনাদের কোনো কাজ নাই? কাজে যাওয়ার প্রতি কারো কোনো আগ্রহ দেখা গেল না, কিংবা কারো হয়তো কোনো কাজ নেই। তারা ইরতাজউদ্দিনকে ঘিরে দাঁড়িয়ে রইল। তাদের সঙ্গে আরো কয়েকজন যুক্ত হলো। এই পর্যায়ে রাজহাঁস আরেকবার ঠোকর দিল, সেই আগের জায়গায়, বা হাতের কনুইয়ে। ইরতাজউদ্দিন বাপরে বলে প্রায় লাফিয়ে উঠলেন। জনতার আনন্দের সীমা রইল না। তাদের প্রতীক্ষা বৃথা যায়নি। এতক্ষণে দেখার মতো ঘটনা ঘটেছে। ইরতাজউদ্দিন বিস্মিত হয়ে ভাবলেন, মানুষ তার নিজ প্রজাতির দুঃখ কষ্টে এত আনন্দিত হয় কেন? তিনি ব্যথা পেয়েছেন, এতে অন্যরা আনন্দিত হবে কেন? এর মধ্যে রহস্যটা কি? ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে একসময় ভাবতে হবে। এখন কিছুই ভাবা যাবে না। মাথা গরম হয়ে আছে। এর মধ্যে একজন উপদেশ দিতে এগিয়ে এলো। গম্ভীর গলায় উপদেশ দিল, জাতি হিসেবে বাঙালির উপদেশ প্রীতি আছে। চাচা মিয়া, ঠোঁট চাইপ্পা ধরেন, ঠোঁট চাইপ্পা ধরলে আর ঠোকর দিব না। ইরতাজউদ্দিন ক্লান্ত গলায় বললেন, আমার যা করার আমি করব, এ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি কথা বলবেন না। উপদেশদাতার উৎসাহ তাতে কমল না। সে জনতার দিকে তাকিয়ে বলল, জোড়া সাথে না থাকলে এই অবস্থা, জোড়া সাথে থাকলে রাজহাঁস শান্ত থাকে। মাওলানা সাহেব, এর জোড়াটা কই? ইরতাজউদ্দিন কটমট করে তার দিকে তাকালেন, জবাব দিলেন না।
ফাল্গুন মাসের শুরু, রাত 11টার মতো বাজে। গ্রামে এই সময় শীত থাকে। নীলগঞ্জে তাকে কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। এখানে ভ্যাপসা গরম, আকাশে মেঘ আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ফাল্গুন মাসে এরকম ভ্যাপসা গরম থাকার কথা না। আকাশে মেঘ থাকার জন্যই বোধ হয় এই অস্বাভাবিক উত্তাপ। বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে তাতে মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি নামলেও সমস্যা, তিনি ছাতা আনেননি। বাইরে বের হলে তিনি সবসময় ছাতা সঙ্গে রাখেন। এবারই ভুল করে ছাতা আনেননি। বয়স যে হচ্ছে এটা তার লক্ষণ। বয়সকালেই মানুষ ছোটখাটো ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল। ইত্তাজউদ্দিনের গায়ে তসরের গলাবন্ধ কোট, গলায় মাফলার। গরমে তার গা ঘেমে যাচ্ছে। কে জানতো ঢাকা শহরে ফাল্গুন মাসের শুরুতে শীত থাকে না? শহরে মানুষ বেশি হয়ে গেছে। মানুষের শরীরের গরমে শহর গরম। কত লক্ষ লোক এখন এই শহরে বাস করছে কে জানে? সংখ্যাটা জানা থাকা দরকার। তার পানির পিপাসা হচ্ছে। পানি কোথায় পাওয়া যায় ইত্তাজউদ্দিন জানেন না। এরা এত বড় স্টেশন বানিয়ে রেখেছে কিন্তু পানির ব্যবস্থা রাখেনি। পুটলা পুটলি, পানির পিপাসা এবং কনুইয়ে হাঁসের কামড় নিয়ে তিনি বড়ই বিব্রত বোধ করছেন। তাকে যেতে হবে মালিবাগ, 18/6 পশ্চিম মালিবাগ, গলির ভেতর বাসা। আগে একবার মাত্র এসেছেন, এখন খুঁজে পাবেন কিনা কে জানে। ঢাকা শহরের সব গলি তার কাছে একরকম লাগে। শুধু গলি কেন, এই শহরের মানুষগুলিও একরকম লাগে। মানুষ তো না, যেন মানুষের ছায়া। মানুষের সঙ্গে মানুষের তফাত করা যায়, ছায়ার সঙ্গে ছায়ার তফাত করা যায় না। ঢাকা হলো ছায়া মানুষের দেশ, ছায়ানগরী। কমলাপুর থেকে মালিবাগ 1 টাকা ভাড়ায় ইত্তাজউদ্দিন একটা রিক্সা জোগাড় করে ফেললেন। রিক্সাওয়ালা তাকে ঠকালো কিনা তিনি বুঝতে পারছেন না। ঢাকা শহরে তার আশা হয় না। রিক্সা ভাড়া সম্পর্কে তার ধারণা নেই। তিনি কাউকে ঠকাতে চান না, কারো কাছ থেকে ঠকতেও চান না। শহরের মানুষ অন্যকে ঠকাতে ভালোবাসে। রিক্সাওয়ালা ভাই, আপনার নাম কি? বদরুল। শুনেন ভাই বদরুল, 1 টাকার বদলে আপনাকে আমি 2 টাকা দিব। আপনি বাসাটা খুঁজে বের করে দেবেন। আমার কাছে ঠিকানা আছে, 18/6 পশ্চিম মালিবাগ। রাজি আছেন? রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ, রাজি না থাকলে কোনো কথা বলার প্রয়োজন নেই। বাসা রেল গেটের লগে? এইসব আমার কিছুই মনে নেই। একবার মাত্র এসেছিলাম, শুধু মনে আছে বাসার সঙ্গে একটা ছাতিম গাছ আছে, মরা গাছ। ছাতিম হলো পল্লী গ্রামের গাছ। এরা শহরে বাঁচে না বলেই মরা। উঠেন দেহি, আল্লাহ ভরসা। আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বলেছিলাম, বলেন আলহামদুলিল্লাহ। রিক্সাওয়ালা বিস্মিত গলায় বলল, আলহামদুলিল্লাহ। রাত কম হয়নি অথচ দোকানপাট খোলা, রাস্তায় প্রচুর লোক, চায়ের দোকানে গান বাজছে। এর মানে কি? এরকম কি সারা রাতই চলবে? এরা রাতে ঘুমুবে না? কিছু দূর যেতেই তার রিক্সা একটা মিছিলের মধ্যে পড়ে গেল। বড় কিছু না, 25-30 জনের মিছিল। তবে তাদের সবার হাতেই মশাল। মশাল থেকে আলো যত না বের হচ্ছে তার চেয়ে বেশি বের হচ্ছে ধোঁয়া। প্রত্যেকের মুখ ঘামে চকচক করছে। তাদের গলা তত জোরালো না। মনে হয় অনেকক্ষণ মিছিল করে তারা ক্লান্ত। বদরুল রাস্তার একপাশে রিক্সা দাঁড় করিয়ে কৌতূহলী চোখে মিছিলের দিকে তাকিয়ে রইল। তারা একটাই স্লোগান দিচ্ছে, জালো জালো আগুন জালো। ইত্তাজউদ্দিন ভুরু কুচকে ভাবতে লাগলেন, এটা কেমন স্লোগান? জালো জালো আগুন জালো কেন? স্লোগান হওয়া উচিত শান্তি বিষয়ক, নেভাও নেভাও আগুন নেভাও। মিছিল দেখে রাজহাঁস উত্তেজিত হয়ে পড়েছে, লাফ দিয়ে নেমে পড়তে চাচ্ছে। ইত্তাজউদ্দিন বিরক্ত মুখে হাঁসের গলা চেপে ধরে বসে আছে। রাজহাঁস অবাক হয়ে মিছিলের মশাল দেখছে। তার জীবন কেটেছে কুপি এবং চাঁদের আলোর চারপাশে।
মশালের আলোয় সে ইরতাজউদ্দিন সাহেবের মতোই অভ্যস্ত নয়। মাঝে মাঝেই সে ডানা ঝাপটাচ্ছে। মিছিল হুট করে একটা গলির ভেতর ঢুকে গেল। হঠাৎ চারদিক শান্ত হয়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো। খুশি খুশি গলায় বলল, রাজহাঁসটার দাম কত হয়েছে ছাড়। ইরতাজউদ্দিনের মন খারাপ হয়ে গেল। শহরের মানুষ সব কিছু বিবেচনা করে দাম দিয়ে। ভালো কিছু দেখলে প্রথমেই সে দাম জিজ্ঞেস করবে। ইরতাজউদ্দিন বললেন, হাঁসটা ঘরের, খরিদ করি নাই। আমার ছোট ভাই থাকে মালিবাগে, তার জন্য নিয়ে যাচ্ছি। না, ঠিক তার জন্য না, তার একটা মেয়ে আছে, এপ্রিল মাসে তার বয়স হবে 4, তার জন্য নিয়ে যাচ্ছি। শিশুরা পশু পাখি পছন্দ করে। ও শহর বন্দরে থাকে, এইসব জিনিস তো দেখে না। ইরতাজউদ্দিন সাহেব লক্ষ্য করলেন তার ক্ষুধা বোধ হয়েছে। নানান উদ্বেগ ও উত্তেজনায় তার ক্ষুধার কথা এতক্ষণ মনে হয়নি, এখন ক্ষুধা জানান দিচ্ছে। সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি। রাত হয়েছে মেলা, 12টার কম না। বয়সের সঙ্গে সঙ্গে খিদে সহ্য করার ক্ষমতাও মানুষের কমে যায়। বয়সে শুধু যে শরীর ভাঙে তাই না, শরীরের ভেতরে যে আত্মা বাস করে সে আত্মাও ভাঙতে থাকে। আত্মা ক্ষতিগ্রস্ত হবার কারণে বুড়োরা নিজের অজান্তেই ভ্রান্তির জগতে চলে যায়। তিনি নিজেও চলে গিয়েছেন কিনা কে জানে। একমাত্র সত্যবাদী তাই ভ্রান্তির জগতে প্রবেশে বাধা দেয়। তিনি এই কারণেই সত্য কথা বলেন। গত 20-25 বছরে তিনি মিথ্যা বলেছেন এরকম মনে পড়ে না। মালিবাগে অনেকক্ষণ ধরেই রিক্সা ঘুরছে, বাসা খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম্বারের কোনো ঠিক ঠিকানা নেই। এই 13 নম্বর বাড়ি, পরেরটাই 111। মাঝখানের নম্বরগুলি গেল কোথায়? পশ্চিম মালিবাগ যদি থাকে তাহলে পূর্ব মালিবাগও থাকার কথা। পূর্ব মালিবাগ বলে কিছু নেই। আশ্চর্য কথা, গলিতে লোকজন তেমন নেই। মাঝে মাঝে যে 2-1জনকে পাওয়া যাচ্ছে তারা এই পৃথিবীতে বাস করে বলেই মনে হয় না। 18/6 বাসাটা কোথায় জিজ্ঞেস করার পর অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর হাই তোলে। বিস্মিত মানুষ হাই তুলতে পারে না। এদের বিস্ময় যেমন মেকি, হাইটাও তেমনই মেকি। শহরের সবকিছুই মেকি। এতক্ষণ ধরে মাফলার পরে থাকায় গলা চুলকাচ্ছে। 2টা হাতই বন্ধ, গলা চুলকানো সম্ভব না। মানুষের 3টা করে হাত থাকলে ভালো হতো। 3 নাম্বার হাতটা সময় অসময়ে কাজে লাগতো। এই ধরনের অদ্ভুত চিন্তা মাথায় আসায় ইরতাজউদ্দিন মনে খুবই দুঃখ পেলেন। আল্লাহ পাক অনেক চিন্তা ভাবনা করে মানুষ বানিয়েছেন। তিনি যদি মনে করতেন মানুষের 3টা হাত প্রয়োজন, তিনি 3টাই দিতেন। ইরতাজউদ্দিন মনে মনে 3 বার বললেন, তওবা আস্তাগফিরুল্লাহ। রাজহাঁসটা বড়ই যন্ত্রণা করছে। তিনি গলা চেপে ধরে আছেন, এই অবস্থাতেও কামড়াতে চেষ্টা করছে। 2টা হাঁস আনেননি, তার 2টা আনারই পরিকল্পনা ছিল। একটাকে ধরা গেল না। মেয়ে হাঁসটা ধরা পড়ল, তার পুরুষ সঙ্গী ঝাঁপিয়ে পড়ল পুকুরে। বেচারা এখন বোধহয় সঙ্গিনীকে খুঁজে বেড়াচ্ছে। জোর ভেঙে একটাকে আনা ঠিক হয়নি। ইরতাজউদ্দিনের মন খারাপ লাগছে। বোবা প্রাণী মনের কষ্টের কথা কাউকে বলতে পারবে না। একজন আরেকজনকে খুঁজবে, মানুষের নিষ্ঠুরতায় ব্যথিত হবে, তারপরেও তাকে বাস করতে হবে মানুষের সঙ্গে। এই তাদের নিয়তি। বাসা শেষ পর্যন্ত পাওয়া গেল। এই তো লেখা 18/6। এই তো ছাতিম গাছ, আগে যেমন মরা মরা ছিল এখনো মরা মরা। ইরতাজউদ্দিন সাহেব রিক্সাওয়ালাকে 2 টাকার বদলে অতিরিক্ত একটা আধুলি দিলেন। তার ইচ্ছা করছে এক মুড়িও দিয়ে দিতে। শাহেদের কথা মনে করে এনেছেন বলে দিতে পারছেন না। বদরুল মিয়া, জি ছাড়, আপনি অনেক কষ্ট করেছেন, আমি আপনার জন্য খাস দিলে দোয়া করব। বদরুল গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আপনি আজীব লোক। আজীব কেন? বকশিস দিলেন আবার দোয়া করলেন, কেউ এমন করে না। ইরতাজউদ্দিন দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বললেন, আমরা সবাই আজীব। আমি যেমন আজীব, আপনিও আজীব। আল্লাহ পাক আজীব পছন্দ করেন বলেই এই দুনিয়ায় আজীবের ছড়াছড়ি। বাসার সবাই ঘুমে, ঘর অন্ধকার, গেট তালাবন্ধ। ইরতাজউদ্দিন বিরক্ত হচ্ছেন। শহরের লোকজনের অবিশ্বাস দেখে বিরক্ত। গেটে তালা দেওয়ার দরকার কি? অনেকক্ষণ গেট ধরে ধাক্কাধাক্কি এবং উঁচু গলায় শাহেদ শাহেদ বলে চিৎকারের পর ঘরের ভেতরে বাতি জ্বলল। অপরিচিত একজন লোক দরজা খুলে বের হয়ে এসে বললেন, কে? লোকটা লম্বা ও ফর্সা, গলার স্বর মেয়েলি।
গলার স্বর শুনে বোঝা যাচ্ছে তিনি ভয় পেয়েছেন। আপনি কে? আমি ইত্তাজউদ্দিন, নীলগঞ্জ থেকে আসছি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আরবি ও ধর্মশিক্ষক, নীলগঞ্জ হাই স্কুল। কাকে চান? শাহেদের কাছে এসেছি। আমি শাহেদের জ্যেষ্ঠ ভ্রাতা, আপনাকে সালাম দিতে ভুলে গেছি। গোস্তাকি মাফ হয়। আসসালামু আলাইকুম। লোকটি এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলেন, এখন দরজার আড়ালে চলে গেলেন। তবে দরজা খোলা, লোকটাকে এখনো দেখা যাচ্ছে। যে কোনো কারণেই হোক তিনি ভয় পাচ্ছেন। তাকে দেখেও লোকজন ভয় পেতে পারে এই চিন্তাটা ইত্তাজউদ্দিনকে পীড়িত করছে। কি করে তিনি লোকটার ভয় ভাঙাবেন তাও বুঝতে পারছেন না। লোকটা সালামের জবাব দেয়নি, এটা তো ঠিক না। সালাম হচ্ছে শান্তির আদান প্রদান। শাহেদ নামে কেউ এই বাড়িতে থাকেন না। থাকেন না মানে? উনি চলে গেছেন, আমি নতুন ভাড়াটে। কোথায় গেছে জানেন? না। কেউ কি জানে? আমি জানি না কেউ জানে কি না। ভদ্রলোক দরজা বন্ধ করার উপক্রম করেছেন। ইত্তাজউদ্দিন ক্লান্ত গলায় বললেন, ভাই সাহেব, আপনি একটু আসবেন এদিকে, গেটটা খুলবেন। কেন? আমার সঙ্গে একটা রাজহাঁস ছিল, ওইটা আপনাকে দিয়ে যেতাম। রাজহাঁস? শাহেদের বাচ্চার জন্য এনেছিলাম। এত রাতে হাঁস নিয়ে কোথায় ঘুরব? হাঁসটা আপনি গ্রহণ করলে আমার উপকার হয়। অন্যের হাঁস আমি খামাখা রাখবো কেন? আপনার ঘরেও নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে, তারা খুশি হবে। ভদ্রলোক দরজার আড়াল থেকে বের হয়ে এলেন। দরজার ফাঁকে তার স্ত্রীর মুখ দেখা যাচ্ছে। তিনিও কৌতূহলের চোখে তাকাচ্ছেন হাঁসটার দিকে। ইত্তাজউদ্দিন ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, এই রাজহাঁসটার জিনিসগুলি রাখলে আমি খুশি হব। অস্বস্তি বোধ করার কিছুই নেই। হাঁসটা নিয়ে আমি বিপদে পড়েছি। দরজার ফাঁকে 14-15 বছরের অপরূপ রূপবতী একটি কিশোরীর মুখ দেখা গেল। মেয়েটির নাম রত্নেশ্বরী। সে ভিকারুন্নিসা নুন স্কুলে ক্লাস 10-এ পড়ে। রত্নেশ্বরী বড়ই অবাক হয়েছে। তার জীবনে এমন বিস্ময়কর ঘটনা আর ঘটেনি। রাত দুপুরে সাধু সাধু চেহারার এক লোক এসে তাদের রাজহাঁস দিতে চাচ্ছে। আগামীকাল ক্লাসে গল্পটা কিভাবে বলবে তা ভেবেই তার মাথা গরম হয়ে যাচ্ছে। গল্পটা অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না। সন্ন্যাসী ধরনের এই লোকটার একটা ছবি তুলে রাখতে পারলে ভালো হতো। রত্নেশ্বরী ফিসফিস করে তার মাকে বলল, মা, এই হাঁসটা কি আমরা রাখব? রত্নেশ্বরীর মা নিচু গলায় বললেন, জানি না, দেখি তোর বাবা কি বলেন। ভদ্রলোক কে মা? জানি না। ইত্তাজউদ্দিন সাহেব রত্নেশ্বরীর বাবার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, ছোট মেয়েটা কি আপনার কন্যা? বড়ই মিষ্টি চেহারা। কি নাম তোমার মা? রত্নেশ্বরী জবাব দেওয়ার আগেই তার বাবা বললেন, আপনি এখন যান, আমরা হাঁসফাঁস কিছু রাখব না। ইত্তাজউদ্দিন ক্লান্ত গলায় বললেন, আচ্ছা না রাখলেন, গেটটা খুলুন, আমার বাথরুমে যাওয়া বিশেষ প্রয়োজন। রত্নেশ্বরীর বাবা বললেন, গেট খোলা যাবে না, আমার কাছে গেটের চাবি নেই। কথা সত্যি না, চাবি ঘরেই আছে, ওয়ার্ড্রোবের উপর রাখা আছে। রত্নেশ্বরীর মা ফিসফিস করে বললেন, খুলে দাও না, বেচারা বুড়ো মানুষ। রত্নেশ্বরীর বাবা চাপা গলায় বললেন, যা বুঝো না তা নিয়ে কথা বলতে এসো না, যাও ভেতরে যাও। স্ত্রী কন্যাকে ভেতরে ঢুকিয়ে তিনি শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। বারান্দার বাতির সুইচ ভেতরে, ভেতর থেকে সুইচ নিভিয়ে দিয়ে বারান্দা অন্ধকার করে দেওয়া হলো। ইত্তাজউদ্দিন দাঁড়িয়ে রইলেন। ব্যথা ও বিস্ময়ে তিনি খানিকটা কাতর। এরা এমন করলো কেন? মানুষের প্রতি মানুষের সামান্য মমতা থাকবে না? গেটের উপর দিয়ে তিনি রাজহাঁসটা ভেতরে ছুঁড়ে দিলেন। হাঁসটা থাকুক, মুড়ির টিন পুটলা পুটলি সঙ্গে নিয়েই বা কি হবে? রিক্সাওয়ালাটা থাকলে তাকে দিয়ে দেওয়া যেত। থাকুক পুটলা পুটলি গেটের সামনে, অভাবী লোকজন এসে নিয়ে যাবে। বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। তবু ইত্তাজউদ্দিন দাঁড়িয়ে আছেন। তার কেন জানি মনে হচ্ছে বন্ধ দরজা আবার খুলে যাবে। পরীর মতো দেখতে কিশোরী মেয়েটা তাকে বলবে,
আপনি ভেতরে আসুন, মা আপনাকে ভেতরে আসতে বলেছে। রাজহাঁসটা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। তিনি হাঁসটাকে বললেন, যাই রে। রাজহাঁস কুৎসিত এক ধরনের শব্দ করল, সম্ভবত তাকে যাবার অনুমতি দিল। ইত্তাজউদ্দিনের মনে হলো যে পাখি যত সুন্দর তার কণ্ঠস্বর তত কুৎসিত, যেমন ময়ূর। সে দেখতে সুন্দর কিন্তু তার কণ্ঠস্বর কর্কশ। একমাত্র ব্যতিক্রম কাক, সে নিজে অসুন্দর, তার কণ্ঠস্বরও অসুন্দর। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। অসহ্য গরমের পর বৃষ্টিটা ভালো লাগছে। ইত্তাজউদ্দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে এগুচ্ছেন। বৃষ্টির মধ্যে কেমন যেন আঠালো ভাব, শরীরের যে জায়গায় পড়ছে সেখানটায় আঠা আঠা হয়ে যাচ্ছে। তিনি গলি থেকে বের হলেন। বৃষ্টিও থেমে গেল। বড় রাস্তায় আবারও একটা মশাল মিছিল। এই মিছিলটা আগেরটার চেয়ে ছোট, নাকি আগের মিছিলটাই ঘুরে এসেছে? ইত্তাজউদ্দিন মিছিলের সঙ্গে হাঁটতে শুরু করলেন, যেন তিনি মিছিলের একজন। এই মিছিল কোন দিকে যাচ্ছে তিনি জানেন না। তিনি নিজে কোথায় যাবেন তাও জানেন না। পল্লী অঞ্চল হলে যে কোনো একটা বাড়িতে গিয়ে বিপদের কথা বললে আশ্রয় পাওয়া যেত। তারা অজুর পানি দিত, ভাত ডালের ব্যবস্থা করত। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ডাল, একটা ঝাল কাঁচামরিচ, একটা পেঁয়াজ। ইত্তাজউদ্দিনের পেট মোচড় দিয়ে উঠল। এতটা খিদে পেয়েছে তিনি বুঝতেই পারেননি। ধোয়া ওঠা ভাতের ছবি মাথা থেকে যাচ্ছেই না। মিছিলের সঙ্গে তিনি কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? তার উচিত রাতের জন্য একটা আশ্রয় খুঁজে বের করা। এত রাতে কোনো হোটেল খুঁজে বের করা সম্ভব না। তাছাড়া হোটেলে রাত কাটাবার মতো সঙ্গতিও তার নেই। সবচেয়ে ভালো হয় কমলাপুর রেল স্টেশনে চলে যাওয়া, কোনো একটা বেঞ্চিতে শুয়ে রাতটা পার করে দেয়া। স্টেশনের আশেপাশে অনেক ভাতের দোকান আছে। প্রথমেই হাত মুখ ধুয়ে কিছু খেতে হবে। একজন মশালধারী ইত্তাজউদ্দিনের কাছে চলে এসেছে, পাশাপাশি হাঁটছে এবং কৌতূহলী চোখে তাকে দেখছে। ইত্তাজউদ্দিনের ইচ্ছা হচ্ছে তাকে বলেন, মশাল শব্দটা আরবি, এটা জানেন? জ্ঞান জাহির করার জন্যে বলা না, আলাপ আলোচনা শুরুর জন্যে বলা। আলাপ শুরু হলে তাকে জিজ্ঞেস করতে পারতেন, মধ্যরাতে মশাল মিছিল কেন হচ্ছে? ইলেকশন হয়ে গেছে। জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের 169টা আসনের মধ্যে 167টা পেয়েছে আওয়ামী লীগ। পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো পেয়েছে 83টা। হয়েই তো গেছে, আর কি? এখন কেন মধ্যরাতে জালো জালো আগুন জ্বালো? হাতে মশাল আছে বলেই কি আগুনের কথা মনে আসছে? হাতে মশাল থাকলে আগুন জ্বালাতে ইচ্ছা করে, হাতে তলোয়ার থাকলে কোপ বসাতে ইচ্ছা করে, বন্দুক থাকলে ইচ্ছা করে গুলি করতে। মানব চরিত্র বড়ই অদ্ভুত। আচ্ছা, কারোর হাত ভর্তি ফুল দিয়ে গেলে সে কি করবে? ফুল বিলাতে শুরু করবে? ইত্তাজউদ্দিন থমকে দাঁড়ালেন। কি আশ্চর্য! তিনি শাহেদের আগের বাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন। মিছিল চক্রাকারে ঘুরছে, তাকে এনে ফেলেছে আগের জায়গায়। গেটের সামনে রাখা মুড়ির টিন দুটা নেই, তবে গেটের ভেতরে রাজহাঁসটাকে দেখা যাচ্ছে। ঘরের এক কোণায় অন্ধকারে ঘাপটি মেরে আছে। এরাও বোধহয় মানুষের শরীরের গন্ধ চেনে। রাজহাঁস গোপন আশ্রয় ছেড়ে ডানা মেলে ছুটে আসছে ইত্তাজউদ্দিনের দিকে। কি অপূর্ব দৃশ্য! ইত্তাজউদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে হাঁটতে শুরু করলেন। এখন গন্তব্য ঠিক করা, কমলাপুর রেল স্টেশন। রাজহাঁসটা ঘাড় ঘুরিয়ে ইত্তাজউদ্দিনকে দেখছে। সে কি বিস্মিত হচ্ছে? বিস্মিত হবার ক্ষমতা কি এদের দেয়া হয়েছে? শাহেদের ঠিকানা বের করতে ইত্তাজউদ্দিন সাহেবের প্রায় 24 ঘন্টা লেগেছে। এই 24 ঘন্টা বলতে গেলে তার পথে পথেই কেটেছে। রাত কাটিয়েছেন কমলাপুর রেল স্টেশনে। স্টেশনের কাছেই এক মসজিদে ফজরের নামাজ পড়ে শাহেদের খোঁজে বের হলেন। সেই অনুসন্ধানের ইতি হলো রাত 9:25। রায়ের বাজারের গলির ভেতর পুরনো ধরনের দোতলা বাড়ি। একতলায় বাড়িওয়ালা থাকেন। খুবই আশ্চর্যের ব্যাপার, এই বাড়ির সামনেও একটা ছাতিম গাছ। তবে এই গাছটা সতেজ। শাহেদ কি ঠিক করেছে ছাতিম গাছ নেই এমন কোনো বাড়ি সে ভাড়া করবে না? ইত্তাজউদ্দিনের দিকে তাকানো যাচ্ছে না। শাহেদকে খুঁজে বের করার পরিশ্রমে মনে হয় তার বয়স বেড়ে গেছে। চোখ টকটকে লাল। প্রচণ্ড গরমেও তার শীত শীত লাগছে। জ্বরের পূর্ব লক্ষণ।
শাহেদ বিস্মিত হয়ে বলল, ভাইজান, আপনার এ কী অবস্থা? এরকম দেখাচ্ছে কেন আপনাকে? শরীর খারাপ নাকি? ইত্তাজউদ্দিন ক্লান্ত গলায় বললেন, শরীর ঠিকই আছে, পরিশ্রম হয়েছে। তোমার বাসা খুঁজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত অফিসে গেলাম। আজ যে অফিস ছুটি তাও জানতাম না।